ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। বলেছিলাম যে একটা স্লোগান খুব উঠছে, খুব ভাইরাল হচ্ছে, আরজি কর নেংটি ছেড়ে মাথা ধর। নেংটি নেংটি খেলা তো অনেক হলো, মাথা পর্যন্ত কবে যাবে? আদর করে এতদিন পর্যন্ত লালবাজার নাকি যার মামার বাড়ি ছিল, সেই লালবাজার তাকে আদর করে আজ পর্যন্ত এক কাপ চা খেতে খাওয়ার জন্য ডেকে পাঠাতে পারেনি সেই সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, যার সকালে চাকরি গেলে, সকালে বদলি হলে, বিকেলে তাকে নেমন্তন্ন করে ডেকে এনে আরেকটা হসপিটালের অধ্যক্ষের অফার লেটার হাতে ধরিয়ে দেওয়া হয়। সেই সন্দীপ ঘোষ যিনি নাকি রাজ্যের বড় কোনো মাথার পা অপারেশন করে তাতে প্লাস্টার করেছিলেন, পা ভেঙে গেছে বলেছিলেন, সেই সন্দীপ ঘোষ যার আমলে আরজি করে ভুরি ভুরি দুর্নীতি, সেই সন্দীপ ঘোষ যাকে চিকিৎসক বলতেও লজ্জা হবে বাংলার সাধারণ মানুষের, বাংলার মেয়েদের। সেই সন্দীপ ঘোষ যে বাংলার একজন মেয়ে, বাংলার নিজের মেয়ে, যে পড়াশোনা করে লেখাপড়া করে চিকিৎসক হয়েছে, ডাক্তার হয়েছে, তার নিজের হাসপাতালে রক্তাক্ত, ক্ষতবিক্ষত, আঁচড়ে কামড়ে দেওয়া সেই রক্তাক্ত অর্ধনগ্ন শরীর, চোখ থেকে শুরু করে ঠোঁট থেকে রক্তপাত হচ্ছে, দুপায়ের ফাঁক গলে রক্ত নামছে। সেই সন্দীপ ঘোষ সেই দেহটা দেখার পর তার বাড়িতে খবর পাঠান যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। সেই সন্দীপ ঘোষ অবশেষে সিবিআই এর কবজায়। গতকাল থেকে তাকে সিবিআই ডাকছিল, কিন্তু সন্দীপ ঘোষ তো সাড়া দেওয়ার পাত্র নয়। সন্দীপ ঘোষের তো লালবাজারে মামার বাড়ি, লালবাজার যার মামার বাড়ি এবার খাবে সিবিআই এর বাড়ি। সেই সন্দীপ ঘোষ আজকে আগে থেকেই কোথাও এদিক ওদিক করে ফাঁক গলে পালানোর হয়তো ছক কষছিলেন, কিন্তু ভুলে গিয়েছিলেন সন্দীপ ঘোষের মতো চিকিৎসকেরা, যারা কি চিকিৎসক নাকি চিকিৎসকের নামের কলঙ্ক, ডাক্তার নামের কলঙ্ক, রক্ত পিশাচ যারা, মৃতদেহের উপর নৃত্য করে, যারা মৃতদেহ নিয়ে রাজনীতি করে, যারা নিজেদের হাসপাতালটাকে নরক বানিয়ে রেখেছে, সেই সন্দীপ ঘোষ যে আরজি করকে নিজের জমিদারি ভেবেছিল, সেই সন্দীপ ঘোষ লুকিয়ে চুরিয়ে হাইকোর্টে আপিল করতে গিয়েছিল যেন তাকে গ্রেপ্তার না করা হয়, তাকে যেন তলব না করা হয়, তিনি যেন কোনো না কোনো ফাঁক গুলে বেরিয়ে আসতে পারেন। হাইকোর্ট সেটা খারিজ করে দিয়েছে। গতকাল থেকে সিবিআই ডেকেছে, আজ আর ডাকেনি, সোজা রাস্তা থেকে তুলে নিয়েছে, জাস্ট তুলে নিয়েছে সন্দীপ ঘোষকে। সেই সন্দীপ ঘোষ আরজি করের আবর্জনা লালবাজারে পড়ল চোনা। এই আরজি করের আবর্জনার আপাতত আর কোনো গতি নেই। লালবাজারের লোকজন তাকে আদর যত্ন করেছে, প্রোটেকশন দিয়েছে, এক জায়গা থেকে বেরিয়ে আরেক জায়গায় ঢুকে পড়েছে, এক জায়গায় এক্সিট করেছে, আর ন্যাশনাল মেডিকেল কলেজে গিয়ে এন্ট্রি নিয়েছে। লজ্জাও করেনি। ছোট ছোট ডাক্তারি ছাত্রছাত্রীরা তাকে দেখে বলেছে আরজি করের আবর্জনা, তারপর নির্লজ্জের মতো সেখানে জয়েন তাকে করতেই হবে। সেই সন্দীপ ঘোষ যার আমলে এত বড় ঘটনা ঘটার পরও যিনি ন্যূনতম এফআইআর করার প্রয়োজন বোধ করেননি, সেই সন্দীপ ঘোষ আজ সিবিআই এর কবজায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মানুষের দৃঢ় বিশ্বাস যে শুধুমাত্র একটা ঘটনা নয়, শুধুমাত্র একা অভয়া নয়, এই হত্যাকাণ্ডের, এই ধর্ষণ নারকীয় হত্যাকাণ্ডের তদন্ত শুরু করলে, সন্দীপ ঘোষের ওপর 3rd ডিগ্রি পড়লে, আমি জানি না সম্ভব কিনা, কিন্তু সন্দীপ ঘোষ যদি মুখ খোলে তাহলে বোধহয় স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য মন্ত্রক হিলে যাবে, জাস্ট নড়ে যাবে। সেজন্যই বোধহয় এতদিন ধরে আতুপুতু করে তুলোয় মুড়িয়ে রাখা হয়েছিল এরকম একটা ক্রিমিনাল চিকিৎসককে। আমি আবারও বলছি, চিকিৎসক বলতে ইচ্ছে করছে না, চিকিৎসক নামের কলঙ্ক। সত্যি দেখার এবং তার সঙ্গে এটাও দেখার যে এতদিন ধরে যে নেংটি নেংটি খেলা খেলছিল
ছোট ছোট ইঁদুর ধরে রাজ্য সরকার, রাজ্যের পুলিশ প্রশাসন দেখানোর চেষ্টা করছিল আমরা তো কাজ করছি, আমরা তো কাজ করি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন খেলা হবে দিবসের মঞ্চে নাকি 90% কাজ পুলিশ করে ফেলেছিল। আমি জানি না সেই 90% কাজের মধ্যে কি রয়েছে। সন্দীপ ঘোষকে সেফ রুট, সেফ প্যাসেজ করে দেওয়া, তথ্য প্রমাণ লুটপাটের ব্যবস্থা করে দেওয়া, নাকি সিসিটিভিগুলো নষ্ট করিয়ে দেওয়া, নাকি ভাঙচুর করিয়ে দেওয়া, নাকি রস্টারের খাতাগুলোকে নষ্ট করে পুড়িয়ে ফেলা, নাকি সিভিক ভলেন্টিয়ারের ড্রেসটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, কি কি কাজের মধ্যে 90% রয়েছে আমরা জানি না। কিন্তু মাননীয় বলেছেন যখন নিঃসন্দেহে 90% কাজ হয়েছে, উনি কি আর ভুল বলবেন? কিন্তু সত্যি আমরা জানতে চাই, আমরা অপেক্ষা করব, আমরা দেখব যে সত্যি সত্যি এই নেংটিদের আড়ালে রয়েছে কোন বড় মাথা। যে স্লোগানগুলো উঠছে সেগুলো এমনি নাকি আসলে তার মধ্যে অনেক কিছু রয়েছে। আরজি কর, আরজি কর, নেংটি ছেড়ে মাথা ধর। এবার কি মাথা ধরা পড়বে? আসল মাথা, আসলি মাথা? আমি শুরুতেই বলছিলাম যে কোথাও সত্যি সত্যি অভয়ার নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ড, আমি জানি না যদি সত্যিকারের তদন্ত হয়, যদিও তদন্ত করার জন্য ন্যূনতম যেটুকু সাপোর্ট দরকার হয় সেটুকু সিবিআইয়ের হাতে আর আছে কিনা এত কিছুর পর, কিন্তু যদি সত্যি তদন্ত হয় তাহলে বোধহয় গোটা স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্য ভবন জাস্ট হিলে যাবে। আর এই মুহূর্তে এই সমস্ত কিছু খবর কেন বলছি, কি জন্য বলছি, আর আজকে সারাদিন ধরে কি কি দৃশ্য দেখলাম সেগুলো দেখানোর আগে এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি লাইভে, কারণ এই মুহূর্তে বিজেপির তরফ থেকে আজকে সকালে দেখেছি আমরা যখন প্রতিবাদে নেমেছে বিজেপির নেতা নেত্রীরা, তাদেরকে যেভাবে কোথাও তুলে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন ভাস্কর, আমি সরাসরি চলে যাচ্ছি এই মুহূর্তে হাজরায়, সেখান থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে অভিযান করছে বিজেপির নেতা নেত্রীরা। কলকাতায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে এই মুহূর্তে সরাসরি সেই ভিজুয়াল দেখাতে বলবো আমার টিমকে। একের পর এক সকাল থেকে গ্রেপ্তার, আটক করেছে পুলিশ, এসে আটক করেছে কখনো রুদ্রনীল ঘোষকে, কখনো অশোক কীর্তনিয়াকে, যেভাবে কোথাও টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হচ্ছে সকালবেলা রূপা গাঙ্গুলি, অগ্নিমিত্রা পালদের, এবং তারপর বিকেলের দিকে আমরা দেখলাম যখন প্রতিবাদে বসেছেন। কেন আরজি করে এই ভাঙচুর, কেন এই ভাঙচুর? একে অভয়ার নারকীয় হত্যাকাণ্ড, ধর্ষণকাণ্ড, তারপরও প্রকৃত তদন্ত হচ্ছে না, প্রকৃত অপরাধী সাজা পাচ্ছে না। একজনকে শুধুমাত্র শিখণ্ডি খাড়া করে রেখে দেওয়া হয়েছে। যখন এই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ, যখন গোটা রাজ্যের মেয়েরা, মায়েরা তারা রাস্তায় নেমে এসেছিলেন 14ই আগস্ট রাতে, জনস্রোত দেখতে পেয়েছে, মায়েদের স্রোত দেখতে পেয়েছে মানুষজন, সেই সময় সেইটার সুযোগ নিয়ে আরজি করে যে তাণ্ডব চললো, সবকিছু ধ্বংস করে শেষ করে দেওয়া হলো। কেন হলো? এর প্রতিবাদে আজকে যখন পথে নামে বিজেপি, তখন তাদেরকে জোর করে, সেখানে অবশ্য প্রচুর পুলিশ দেখতে পাওয়া যায়, যে পুলিশকে আরজি করে তাণ্ডবে দেখতে পাওয়া যায় না, কিন্তু সেই পুলিশকে দেখতে পাওয়া গেছে আজ দফায় দফায় বিজেপি এবং তার সঙ্গে এসইউসিআই যেভাবে কোথাও মিছিল করেছে, ধর্মঘট ডেকেছে, প্রতিবাদ জানিয়েছে, সেই সময় দফায় দফায় পুলিশকে অতি সক্রিয় দেখতে পাওয়া গেছে। আর এই মুহূর্তে লাইভ ছবি দেখতে পাচ্ছেন আপনারা এক্সাইট মোড় থেকে, এক্সাইট মোড়ের মহিলা মোর্চার মিছিল, সেই মিছিলে দেবশ্রী চৌধুরীকে দেখতে পাচ্ছি, সেই মিছিলের অভিমুখ কালীঘাট শুনতে পাচ্ছি। আমাদের প্রতিনিধি ভাস্কর আছে, আমি খুব সংক্ষেপে ভাস্করের কাছে যাবো। ভাস্কর, এই মুহূর্তে কি অবস্থা রয়েছে সেখানে?
একদমই স্বর্ণালী, দেখো এক্সাইড মোড়, সেখানে কিন্তু বিজেপির মহিলা মোর্চার যারা সদস্য তারা কিন্তু মিছিল করে এগোতে চাইছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে। কিন্তু এই মুহূর্তে পুলিশের আয়োজনটা দেখো একবার, প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে, একই সঙ্গে ব্যারিকেড দিয়ে গোটা রাস্তা ঘিরে দেওয়া হয়েছে। এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যখন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সন্ত্রাসবাদী কায়দায় হামলা চালানো হলো, সেই সময় পুলিশ কি নাকি সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? এবং দেবশ্রী চৌধুরী থেকে শুরু করে ফাল্গুনী পাত্র এবং বিজেপির সর্বভারতীয় মহিলা মোর্চার যিনি প্রেসিডেন্ট তারা এই মুহূর্তে রয়েছেন এখানে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারবার প্রশ্ন উঠছে। অবশ্যই খুব সংক্ষেপে একটু প্রতিক্রিয়াও শোনানোর চেষ্টা করব। দিদি, আপনারা তো এগোতে চাইছিলেন, কিন্তু এইভাবে বাধা দেওয়া হলো কেন? আসলে বাংলার প্রশাসন তো এখন অন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো, আমরা মহিলারা ফুটপাতে রয়েছি। আজকে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী ফুটপাতকেও নিজের পৈতৃক সম্পত্তি মনে করছে। এই পুলিশ 14 তারিখ রাতে কোথায় ছিল? এই পুলিশ 14 তারিখ রাতে ওই 14 তলায় মমতা ব্যানার্জির চটি চাট ছিল, সেই কাজে ব্যস্ত ছিল। একদম ঠিক কথা বলছেন। পদত্যাগ চাই, সহ্য করবো না। দেখো ছবি কথা বলে, এই মুহূর্তে যে ছবি এক্সাইট মোড়ে, সেই ছবি বলে দিচ্ছে বিজেপির মহিলা মোর্চার যারা প্রতিবাদ করছেন আরজিকরের ঘটনার, যেভাবে অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিরাট সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করে কখনো ধরপাকড়, কখনো বা আটক করে রাখা হচ্ছে। এবং শোনাবো অন্য কথা বলছেন, সুরক্ষিত নয়। ন্যায় বিচারের দাবি স্বর্ণালী, ন্যায় বিচারের দাবিতে আরো একবার পথে। একদম একদিকে কালীঘাটের উদ্দেশ্যে মিছিল মহিলা মোর্চা এবং অন্যদিকে দেখাবো শুভেন্দু অধিকারী আরজিকর কাণ্ডে মোমবাতি মিছিল শুরু করলেন। আইসিসিআর থেকে আরজিকর কাণ্ডে মোমবাতি মিছিল শুরু করলেন। চারিদিক থেকে ধিক্কার, প্রতিবাদ, মিছিল, ধর্মঘট চলছে। কিন্তু বলতেই হয় আমাকে, এই যে স্কটল্যান্ড ইয়ার্ড মানে কলকাতা পুলিশ যাকে নাকি স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়, ভীষণ কিন্তু অ্যাক্টিভ। আরজিকর কাণ্ডে হতে পারে, আরজিকর যখন তাণ্ডব চলে তখন কলকাতা পুলিশকে দেখতে পাওয়া যায় না। তারা নাকি প্রাণ ভয়ে এদিক ওদিক পালিয়ে যান, নাকি লুকিয়ে যান, নাকি নার্সদের কাছে গিয়ে বলেন যে প্লিজ আপনাদের থেকে একটা অ্যাপ্রন দেবেন, আমি একটু লুকিয়ে একটু প্রাণে বাঁচবো। কিন্তু আই মাস্ট সে যে আজকে কিন্তু রাস্তায় দিকে দিকে যে ধরনের ধিক্কার, মিছিল, ধর্মঘট দেখতে পেলাম আমরা, সেখানে কিন্তু পুলিশ খুব ভালো কাজ করেছে। কলকাতা পুলিশের জন্য একটা হাততালি, অসাধারণ কাজ করেছে। আমাদের সঙ্গে যারা রয়েছেন এবার করে ঝট করে আলাপ করে নেব। রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন, রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি, দূর থেকে থাকবেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী, আর কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন তিনি, এবং রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক। আমি যোগাযোগ করার চেষ্টা করব রুদ্রনীল ঘোষের সঙ্গেও, যাকে আজকে সকালবেলা একজন জাতীয় স্তরের যিনি অভিনেতা, জাতীয় স্তরে প্রশংসিত, তাকে শুধুমাত্র আরজিকর কাণ্ডে প্রতিবাদ করার জন্য কি নির্লজ্জের মতো তাকে কলারে হাত দিয়ে, গলা ধাক্কা দিয়ে, ধাক্কা মারতে মারতে, পেটাতে তাকে অত্যন্ত অসম্মানের সঙ্গে পুলিশ কিভাবে তুলে নিয়ে গেছে। কারণ একটাই যে বাকি সকল্ট অভিনেতারা নিজেদের সিনেমা প্রচার পোস্টারে তারা এত ব্যস্ত, তারা প্রতিবাদ জানাতে পারছেন না। রুদ্রনীল ঘোষ জাতীয় স্তরের অভিনেতা হওয়া সত্ত্বেও তিনি রাস্তায় নেমে ধর্নায় বসেছেন, প্রতিবাদ জানাবার চেষ্টা করছিলেন, তাই জন্য এটা বোধহয় তার প্রাপ্তি। আমি সবার কাছে আসার আগে শুরুতেই দেখাবো যে সিনেমা নিয়ে কথা বলছিলাম বলে অভ্র অরিত্র এখানে দুজনেই রয়েছেন, ভালো জানবেন, মণিশঙ্কর দাও জানবেন। একটা সিনেমা আমার মনে আছে, কার্তিক কলিং কার্তিক। অনেক সময় অনেকে বলেন আবার যে জওহরলাল নেহেরুকে নিয়েও এরকম একটা ধরনের কথা রয়েছে, কি এই নেহেরুজির ভারতরত্ন পাওয়া নিয়ে, সেটাও এক ধরনের একটা রয়েছে খুব ভাইরাল কন্টেন্ট, আমি সেটা বলছি না। কিন্তু কার্তিক কলিং কার্তিক সিনেমাটার বিষয় ছিল কার্তিক যার নাম, সে আরেক কার্তিককে দেখতে পায় এবং তাকে কল করে মুখোমুখি, বা আমাদের বাংলা ভাষায় বলতে গেলে ছায়া যুদ্ধ। ওই ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা। এক্ষেত্রে গাত্রে ব্যথা হলো কিনা জানি না, কিন্তু ছায়ার সঙ্গে যুদ্ধটা জমজমাট চললো। আজ 16ই আগস্ট খেলা হবে দিবস। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যুদ্ধ করলেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক যুদ্ধ করলো হয়তো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে, বা পুলিশ মন্ত্রক যুদ্ধ করলো পুলিশ মন্ত্রকের সঙ্গে, রাজ্য সরকার যুদ্ধ করলো রাজ্য সরকারের সঙ্গে। বিশ্বাস না হলে দেখুন,
রাজ্যের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সমস্ত মহিলা নেত্রীকে সামনের সারিতে রেখে অভয়া ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে ফাঁসি চাই দাবি নিয়ে আজকে স্লোগান তুললেন রাস্তা জুড়ে। যদিও এই ধরনের স্লোগান মিটিং মিছিলের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না, বিরোধীরা বসে গেলে সমস্যা হয়, কারণ পুলিশকে তো কাজ করতে হবে। আরজি করতে তো বোধহয় কাজের জায়গা নয়, বাকি ধর্ণা প্রতিবাদ ধিক্কার মিছিল কাজের জায়গা। অসাধারণ এই দৃশ্য দেখলো আজকে বাংলার মানুষ। তারা প্রশ্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কার বিরুদ্ধে অভিযোগ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কার তদন্তে গাফিলতির কথা বলছেন, এতদিন ধরে যে বিচার হলো না সেটা কার দায়। কিন্তু কেউ দায়টায় কিছু জানে না। আমরা দেখলাম এই কার্তিকের মতো মাননীয়া বা আজকে যে ছবি দেখতে পেলাম, আজকে সবাই নাকি একজোট হয়ে প্রত্যেকে বলছেন যে এই ঘটনার ফাঁসি চাই, বিচার চাই। আমি আসবো অভ্রর কাছে। অভ্র, কি বলবেন? আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখতে পাচ্ছি, কিন্তু আমার যেটা দেখার খুব ইচ্ছা করছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কলিং বিনীত কাকু। কারণ যা ঘটছে আর কি বলবো, খেলা হবে ঠিক আছে বুঝতে পেরেছিলাম আমরা, ওরা অনেক স্লোগান দিয়েছিল, কিন্তু এই খেলা যে এই পর্যায়ে যাবে সেটা তো ভাবিনি। আমি খালি একটু টাইম লাইনগুলো তুলে ধরি। প্রথম দিন যখন নির্যাতিতার ব্যাপারে আমরা জানতে পারি এবং পোস্টমর্টম রিপোর্টের প্রাথমিক রিপোর্টটা সামনে আসে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি যে একাধিক ব্যক্তির সেমেন স্যাম্পেল নাকি রয়েছে ওই নির্যাতিতার বডিতে। হলো তারপরে হঠাৎ করে আমরা জানতে পারি যে ওইটা গ্যাং রেপ নয়, এটা রেপ একজনই করেছে, ওই সিভিক ভলেন্টিয়ারটা, যে নাকি আবার কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির একজন বড় হোতা, তাকে একদম কুলে ফেপে বড় হয়েছিল, তাকে বাইক দিয়েছিল, থাকতে দিয়েছিল, সব করেছিল, সব হলো। তারপর আবার এই বিনীত কাকুকে নিয়ে সিএম মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড় করিয়ে বলেন যে আমি চাই সঠিক দোষীরা ধরা পড়ুক, সঠিক খুনিরা ধরা পড়ুক, এবং খুনিরা ওই ভেতরেই আছে, মানে আরজি করের ভেতরেই আছে। এটা বিনীত কাকুকে পাশে দাঁড় করিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। তো হলো, সেটা গেল। এবার তারপর আরজি কর যেদিন ভাঙচুর করা হলো এই তৃণমূলের গুন্ডাদের দ্বারা, সেই দিন একটা আপনাদেরকে একটু বুঝতে হবে, ছিল মাত্র 30-35 জন গুন্ডা গেল, ওখানে ছিল পুলিশ 150 থেকে 200, পুলিশ প্লাস র্যাফ। আধ ঘন্টা পুলিশ কিছু করলো না। আমরা সংবাদ মাধ্যমেই জানতে পাচ্ছি পুলিশ গিয়ে শৌচাগারে লুকিয়েছে, পুলিশ গিয়ে প্রসূতি বিভাগে লুকিয়েছে, তারপর তারা সিভিল ড্রেস চাইছিল। দেখাচ্ছি অভ্র, মণিশঙ্কর দে এবং অরিত্রকে এই মুহূর্তে লাইভ ফিড আসছে, প্লিজ দেখুন। পুলিশ কি অসম্ভব অ্যাক্টিভ, মহিলা মোর্চাকে আটকানোর জন্য কত কত পুলিশ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ আগে দেখলাম যে কয়েকজন মহিলার থেকে হাত থেকে পতাকাও জোর করে ছিনিয়ে নেওয়া হলো। অভ্র, এখানে তো পুলিশকে কি সুন্দর আমরা কাজ করতে দেখছি, আপনারা খালি পুলিশের নিন্দে করেন। আমি একটু শেষ করে তারপরে এই জায়গাটাতে আসছি যেটা বলছিলাম। তারপর ইনফ্যাক্ট পুলিশ এটাও বলেছে সংবাদ মাধ্যমে শুনলাম যে ভগবানের ওপর ভরসা রাখুন। এবার এই বিনীত গোয়েলের রাজত্বের দর্শক বন্ধুরা আপনারা ভগবানের ওপরেই ভরসা রাখুন, আর নয়তো বিনীত গোয়েল যা যা বলছে সেগুলোকে বেদবাক্য হিসেবে ধরে নিন। উনি বললেন 7000 জনের মব নাকি আরজি করে হামলা করেছিল, কিন্তু কলকাতা পুলিশের ফেসবুক পেজে দেখতে পাচ্ছি চিহ্নিতকরণের জন্য তারা গোল গোল করে ছবি পোস্ট করেছে মাত্র 30 থেকে 35 জনের। বুঝতে হবে, আমরা জানতে পাচ্ছি আধ ঘন্টা পুলিশ কিছু করেনি, এদের ভাঙচুর করতে দিয়েছে। আর এই যারা গুন্ডারা গেছিল তৃণমূলের, তারা ডক্টরদের ধর্ণা মঞ্চটাকেও ভেঙে দিল। বুঝুন খেলা, পুলিশ কিছু করতে পারেনি। তারপর মাঝখানে একটু আবার হাফ টাইম ব্রেক হয় না, যখন বিনীত গোয়েল ওখানে বেড়াতে গেছিলেন, প্রেস কনফারেন্স করতে গেছিলেন, মিডিয়াকে গালাগালি ছাড়া সব রকম বিষোদ্গার করতে গেছিলেন, সেই সময় হঠাৎ করে এই দুষ্কৃতীদের ঢিল ছোড়া থামলো, উনি আবার চলে গেলেন, আবার ঢিল ছোড়া শুরু। মানে সুন্দর চিত্রনাট্য, এর থেকে দারুণ আর কিছু হতে পারে না। তারপর ওনাকে আমাদের রাজ্যের মহান ভাইপো 24 ঘন্টার ডেডলাইন দিলেন যে এই সবাইকে ধরে ফেলতে হবে। এবার কলকাতা পুলিশ কিন্তু বলেছে 7000 জনের মব গেছিল, তো দুদিনে তারা ধরতে পেরেছে মাত্র 19 জনকে, তাও আর কি সাধারণ মানুষ চিহ্নিতকরণ করে দিয়েছে, আমাদের দলের সজলদার চিহ্নিতকরণ করে দিয়েছে। এই রেটে যদি কলকাতা পুলিশ বিনীত গোয়েল যদি ধরতে থাকে, তাহলে আমি হিসেব করছিলাম 736 দিন লাগবে ওই 7000 জনের মব ধরতে। এটা হচ্ছে পুলিশ, তাও এরা যা বলবে তাই বলছে নাকি মিডিয়া নাকি ফেক ভিডিও দেখাচ্ছে, মিডিয়া লাইভ টেলিকাস্ট করছে, পুলিশ পিল করে পাঠাচ্ছে, এআই ভিডিও। এবার মজার ব্যাপারটা দেখুন, এআই ভিডিও আপনাদের উপর অনেক অভিযোগ, কিন্তু প্রথমে আমরা জানতে পাচ্ছি একাধিক আততাই, তারপর জানতে পাচ্ছি ওই সিভিক ভলেন্টিয়ারটা একা, তারপর সিএম এই বিনীত গোয়েলকে পাশে দাঁড় করিয়ে বলছেন একাধিক আততাই, তারপর বিনীত গোয়েল এই আরজি কর ভাঙার দিন যেদিন আপনাদেরকে এই বিষোদ্গার করলো, বললো আই নেভার সেড 1% ইজ ইনভলভড। তার মানে এটা কি? তার মানে একাধিক জন ইনভলভ। আবার আজকে প্রেস কনফারেন্স করে বলছে যে কোনো একাধিক লোকজন ইনভলভ না, একজন ইনভলভ। এটা সত্যিই খেলা হচ্ছে।
দর্শক বন্ধুরা আপনারা যদি এই খেলাকে সমর্থন করেন তাহলে মুখে কানে চোখে সব জায়গায় হাওয়া চালিয়ে পড়ে বসে থাকুন, কিচ্ছু ভাবার দরকার নেই, এরা যা বলবে তাই ঠিক। আর যদি আপনাদের মনে হয় এই অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এটাই সঠিক সময়। এখন আর তৃণমূলপন্থী বা তৃণমূল সমর্থক হিসাবে নিজেকে ভাববেন না, আগে ভাবুন আপনি একটা মেয়ের বাবা, আপনি কারুর স্বামী, আপনি কারুর বোন বা আপনি কারুর ভাই, নিজের সম্পর্কগুলোর কথা ভাবুন, তারপরে এই ড্রেন তৃণমূলের কথা ভাববেন। আমি আসছি, খেলা তো হচ্ছে। এই মুহূর্তে যখন আপনারা এক্সাইট মোড়ে এই ছবিটা দেখেছেন, ঠিক সেই সময় ঘটনাচক্রে আমাদের সঙ্গে সুবর্ণ গোস্বামী যোগদান করেছেন। আমি সুবর্ণবাবুর কাছে আসবো, তবে না দেখেই পাচ্ছি না যে আজকে সেই সঙ্গে আমি দেখাবো যে সমস্ত মুখ আজকে দিনভর এই আজকে খেলা হবে দিবস প্রত্যেকে জানিয়ে রাখে আরও একবার করে। আজই সেই 16ই আগস্ট, যে দিনটা কোথায়, মানে এর আগে ইতিহাস কি বলছে, কি হয়েছিল সেসব আমি যাচ্ছি না। কলকাতায় কি হয়েছিল, গোপাল পাটার কি ভূমিকা, সেদিকে আমি যাচ্ছি না, কারণ এখন ইতিহাস কেউ মনে রাখে না। আমাদের রাজ্য সরকার মনে রেখেছে দিনটা হচ্ছে খেলা হবে দিবস। এই খেলা হবে দিবসে আজকে যখন এতগুলো ঘটনা ঘটছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সেই সময় স্লোগান উঠছে ফাঁসি চাই ফাঁসি চাই। কারা তুলছেন? শতাব্দী রায়, জুন মালিয়া, রচনা ব্যানার্জি, এরা স্লোগান তুলছেন, যাদেরকে এখনো পর্যন্ত কোনো প্রোটেস্টও দেখতে পাওয়া যায়নি, এখনো পর্যন্ত এই নিয়ে একটা কোনো মন্তব্য শোনা যায়নি। গতকাল রচনা ব্যানার্জি কাঁদতে কাঁদতে মন্তব্য করলেন, সেখানেও মারাত্মক একটা ভুল করে বসলেন। আর আজকে তারা মঞ্চ থেকে বলছেন খেলা হবে খেলা হবে। সায়নী ঘোষ গোটা প্রমোশন প্রচার কাঁপিয়ে দিয়েছিলেন এটা বলে বলে যে আপনারা আমাকে ভোট দিন মা, আপনাদের পাশে থাকবো। আমি একদম এই ভাষাই বললাম, কারণ মা মা করে প্রচার করছিলেন। আজকে এত এত মায়েরা রাস্তায় নামলো, মেয়েরা রাস্তায় নামলো, তাদের দেখতে পাওয়া গেল না। সবচেয়ে মজার কথা, আমি আসবো বাকিদের কাছে, স্লোগান কি দিচ্ছেন তারা? স্লোগান দিচ্ছেন দোষীদের ফাঁসি চাই, নাটক নয় ফাঁসি চাই। প্রশ্ন হচ্ছে তারা নিজেরাই তো জানেন তাহলে যে দোষী এক নয় একাধিক, তাহলে এতদিন ধরে নাটকটা করলো কে? কারা কারা নাটক করলো? পরিস্থিতি, সেই সময় এনাদের এই বক্তব্য একের পর এক শুনছি। তবে আমি এখান থেকে আরও একবার যাচ্ছি, যেটা আমি বারবার করে দেখাচ্ছি এক্সাইট মোড়ে, যেখানে চলছে এই মুহূর্তে ধুমধুমার পরিস্থিতি, সেদিকে একবার যাব, নজর রাখবো। মোমবাতি মিছিল শুরু হয়েছে, বিজেপি নারী মহিলা মোর্চা পথে নেমেছে এবং তাদেরকে রীতিমতো ঘিরে রয়েছে পুলিশ। কিছুক্ষণ আগে ধুমধুমার হয়েছে। আমি সুবর্ণ গোস্বামীর কাছে আসবো ডিরেক্টলি, কারণ ওনাকে ছেড়ে দিতে হবে। সুবর্ণবাবু, এই যে সন্দীপ ঘোষ যে এতগুলো ঘটনার পরও, যাকে একবার লালবাজার ডাকেনি, আমন্ত্রণ জানায়নি এক কাপ চা খাওয়ার জন্য, যে নিজে থেকে কোনো রকমের কোনো এফআইআর করেনি, একটার পর একটা ঘটনা ঘটেছে তার আমলে, 2020, 21, 22, 23, এতগুলো ঘটনা ঘটার পর প্রত্যেকবার যে একটাই কথা বলতো, একটাই বলি আওড়াতেন তিনি, অস্বাভাবিক ঘটনা, অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি, সবাই নাকি মানসিক সমস্যার মধ্যে ভুগছিলেন। অভয়াকেও আত্মহত্যাই বানিয়ে দিয়েছিলেন তিনি, অভয়ার ঘটনাটাও। সেই সন্দীপ ঘোষকে আগে ডাকা উচিত ছিল না? আপনার কি মনে হয় সন্দীপ ঘোষ এতটাই তিনি নিষ্পাপ নিরপরাধ যে পুলিশ তাকে ডাকার জন্য কোনো কারণই খুঁজে পায়নি? নাকি তিনি এতটাই প্রভাবশালী যে স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্য ভবন তার হাতের তালুর মধ্যে রয়েছে, সেই কারণে তিনি দীর্ঘদিন ধরে আর্জি করে জমিদারিটা চালিয়ে যেতে পেরেছিলেন? আমরা শুরুর দিন থেকেই বলে আসছি যে এই প্রিন্সিপাল, এক্স প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ, তিনি হচ্ছে যে তাকে হেফাজতে নিয়ে যদি জেরা করা হয় তাহলে সত্যের অনেক কাছাকাছি পৌঁছানো যাবে। তার কারণ ইনি যে সেই ভদ্রলোক যিনি হচ্ছে যে আজকে একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, এতক্ষণে সবাই জেনে গেছে যে যখন মৃতদেহ আবিষ্কৃত হয় তারপরে ওনাকে খবর দেওয়া হয়, উনি চেস্ট ডিপার্টমেন্টের ওই সেমিনার রুমে আসেন এবং এসে ফোন করে ডাকেন হচ্ছে যে উত্তরবঙ্গের একজন চিকিৎসক, মানে এখন নেতা উত্তরবঙ্গে নয়, এখন তিনি দক্ষিণবঙ্গেই থাকেন, তিনি মেডিকেল কাউন্সিলের এক পদাধিকারী, তাকে ডাকেন ফোন করে, তিনি আসেন, চেয়ার দিয়ে বসানো হয় এবং শুনছি আরও একজন হচ্ছে বর্ধমানের এক চিকিৎসক SSKM এখন আছে, তাকেও ফোন করে ডাকা হয়। তো কয়েকজন মিলে সলা পরামর্শ করেন এবং তারপরে বাড়িতে খবর দেওয়া হয় যে হচ্ছে যে আত্মহত্যা করেছে মেয়ে বলে। এবং যখন হচ্ছে যে বাড়ির লোক আসে, এর আগে বাড়ির লোক জানিয়েছেন, আমাদেরও জানিয়েছেন, সংবাদ মাধ্যমেও জানিয়েছে যে 3 ঘন্টার বেশি তাদের অপেক্ষা করিয়ে রাখা হয়েছিল। সেই সময় এই ডাক্তার সন্দীপ ঘোষ
তিনি সলা পরামর্শ করছিলেন যে কিভাবে ঘটনাটা সাজানো যায়, কিভাবে হচ্ছে যে মেয়েটিকে পাগল প্রমাণ করা যায়। সেই জন্য তিনি একের পর এক উপর্যুপরি অর্ডার করছিলেন, রিভাইজড অর্ডার করছিলেন, রিভাইজড অর্ডার করছিলেন, এবং সেখানে সাইকিয়াট্রির এইচওডিকে দিয়ে কমিটি করে প্রমাণ করার চেষ্টা করছিলেন যে মেয়েটি সাইকোটিক ছিল। এইসব যে করেছেন, তাহলে কাকে বাধা দেবার জন্য, কাকে এই সঞ্জয় রায়, মানে কাকে আড়াল করার জন্য? নিশ্চয়ই সঞ্জয় রায়কে আড়াল করার জন্য নয়, কারণ তাকে হচ্ছে যে পুলিশ কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে, ফলে একে আড়াল করার মতো বিষয় নয়, এটা এ ততটা দামি নয়। তাহলে আরো কেউ এর পিছনে নিশ্চয়ই আছে, যাকে বা যাদেরকে আড়াল করবার জন্য এই সন্দীপ ঘোষরা কাজ করেছেন, ফলে তাদেরকে হেফাজতে নিয়ে জেরা করতে হবে। এবং আজকে শেষ পর্যন্ত কলকাতা পুলিশ, আমরা বারবার বলা দাবি করা সত্ত্বেও কলকাতা পুলিশ সেটা নেয়নি। সুবর্ণবাবু শুধুমাত্র এই ভূমিকাগুলোই তো না, আমি বলছি যে আপনারাও একাধিকবার বলেছেন, আরো অনেকে বলেছে, বাইরে থেকে বলেছে যে এই আরজি করে শুধুমাত্র যে নিজেদের জমিদারি চালাচ্ছে তা নয়, এই সন্দীপ ঘোষ এই সেই চিকিৎসক, এবং যেখানে সেক্স র্যাকেট থেকে শুরু করে অর্গান পাচার থেকে শুরু করে হাসপাতালের বর্জ্য পাচার থেকে শুরু করে একাধিক স্ক্যামের সঙ্গে বোধহয় জড়িত রয়েছেন সন্দীপ ঘোষ। কারণ অনেক কিছু ঘটে এই আরজি করে হাসপাতালে, যেগুলোকে তিনি দায়িত্ব নিয়ে কন্ট্রোল করেন। সবই উঠে আসছে, সবগুলোরই তদন্ত দরকার। এবং সন্দীপ ঘোষ যাদেরকে সলা পরামর্শ জন্য ডেকেছিল ওই দিন সকালে, সেই সমস্ত চিকিৎসকদেরকেও হেফাজতে নিয়ে জেরা করা দরকার, যে কি সলা পরামর্শ তোমরা করেছিলে, কেন এটা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলে, কাদের আড়াল করতে। পুলিশ সন্দীপ ঘোষ সম্পর্কে কি কিছুই জানতো না? আপনার কি মনে হয়? অবশ্যই জানতো। পুলিশ কেন জানবে না? পুলিশ হচ্ছে যে এর আগে সন্দীপ ঘোষের আগে পরে বাউন্সার থাকতো, বাউন্সার নিয়ে ঘুরে বেড়াতো, পুলিশ জানবে না এটা হয়? স্থানীয় প্রশাসন এবং হচ্ছে যে পুলিশ তো সঙ্গেই ছিল, ওখানে তো একজন এসিপি ছিলেন আরজি কর মেডিকেল কলেজে, তিনি সব জানতেন। সঞ্জয় রায়, সেও পুলিশের লোক, ফলে পুলিশের কাছে অজানা কিছুই ছিল না, স্বাস্থ্য ভবনের কাছে অজানা কিছুই ছিল না, এমনকি তারও উচ্চতম মহলেও অজানা কিছুই ছিল না। তবু কোনো অজ্ঞাত কারণে এনার হাতে, মানে এনার গায়ে হাত দেওয়া হচ্ছিল না। আজকে সিবিআই আসার পরে অন্তত হচ্ছে ওনাকে সেটা অ্যারেস্ট করে তাকে নিয়ে গেছে। আশা করা যায় সত্যের কাছাকাছি পৌঁছানো যাবে। তবে সন্দীপ রায় ঘোষের সাথে অন্য যাদেরকে তিনি ডেকেছিলেন সলা পরামর্শ করবার জন্য ওই দিন সকালবেলায়, তাদেরকেও হেফাজতে নিয়ে জেরা করতে হবে অবিলম্বে। আমার লাস্ট প্রশ্ন ডক্টর গোস্বামী, লাস্ট প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে যেভাবে কোথাও সন্দীপ ঘোষ যেভাবে কোথাও প্রেস কনফারেন্স করে উনি বেরিয়ে চলে গেলেন, উনি পদত্যাগ দিলেন, বিকেলবেলা তিনি ন্যাশনাল মেডিকেল কলেজে আবার অফার লেটার পেয়েও গেলেন, তারপর থেকে আরজি করে যে ঘটনাগুলো ঘটেছে, আপনার কি মনে হয় যে বাইরে থেকে সেগুলো পরিচালনা করছিল না সন্দীপ ঘোষ? এর কোনো গ্যারান্টি নেই। এমন প্রবল সম্ভাবনা রয়েছে যে হাসপাতালের বাইরে থেকে বসেই কোথায় কোন ফাইল, কোথায় কোন রস্টার বুক, কোথায় কোন কি কি ডকুমেন্টস আর ওই এমার্জেন্সিতে নামাতে হবে বা কোথায় কিভাবে মুভ করতে হবে, সেগুলো বোধহয় বাইরে থেকে ইনস্ট্রাকশন সন্দীপ ঘোষই দিচ্ছিলেন। হেফাজতে নেওয়া জরুরি ওই জন্যই আমরা বলছিলাম, কারণ প্রমাণ নষ্ট করতে হবে। এবং ঘটনা আজ দেখুন, আপনারা শুনতে পাচ্ছেন, চেস্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি বলছেন যে ওনার নির্দেশেই রেনোভেশন শুরু হয়েছিল ক্রাইম সিনে, অর্থাৎ প্রমাণ লোপাট করার কাজে তিনি ব্যস্ত ছিলেন এই কদিন। এই যে কলকাতা পুলিশের ব্যর্থতা বলবো না, এটা কি বলবো বুঝতে পারছি না আমরা, তার কারণ কলকাতা পুলিশ যদি প্রথম দিনেই ওনাকে হেফাজতে নিত, তাহলে এই প্রমাণ নষ্ট করার চেষ্টাগুলো তিনি করতে পারতেন না। এখন কতখানি প্রমাণ তিনি নষ্ট করতে পেরেছেন না পেরেছেন, সেটা সিবিআই তদন্তে আদৌ উঠে আসবে কিনা আমরা জানি না, আশা করবো উঠে আসবে, তখন সব জিনিসটা পরিষ্কার হবে। অনেক ধন্যবাদ ডক্টর গোস্বামী, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন সুবর্ণ গোস্বামী। আমি আসবো, আমি মনুশঙ্কর বাবু আমাদের সঙ্গে রয়েছেন, অরিত্র রয়েছেন। অরিত্রের কাছে আসার আগে তো অবশ্যই একটা ভিডিও আমাকে শোনাতেই হবে। রচনা ব্যানার্জি তিনি তার দুঃখ দর্দ ভারী সমবেদনা নিয়ে একটা ভিডিও করেছেন, সেই ভিডিও আমি শোনাবো, যদি অরিত্র আমার পাশে বসে হাসছে। তবে তার আগে আমি মণিশঙ্কর বাবুর কাছে আসবো। উনি অধিকাংশ সময় শাসক দলের হয়ে বলেন, তার পক্ষটা নেন, কিন্তু কয়েকটা প্রশ্ন তার আগে খুব স্পেসিফিক্যালি উঠে আসছে। এই সন্দীপ ঘোষ সংক্রান্ত, যাকে এতদিন পর্যন্ত তলব করার, ডাকার, কথা বলার কোনো প্রয়োজন বোধ করেনি রাজ্যের পুলিশ, যে সন্দীপ ঘোষকে আজকে রাস্তা থেকে, মাঝ রাস্তা থেকে পাকড়াও করে নিয়ে আসছে সিবিআই, সেই সন্দীপ ঘোষ সংক্রান্ত কয়েকটা বিষয় যেখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে। সুবর্ণ গোস্বামীর বক্তব্য শুনলাম, আমি মনুশঙ্করের কাছে আসবো। কয়েকটা প্রশ্ন তার আগে আমি জানিয়ে রাখি। নাম্বার 1, সন্দীপ ঘোষ সংক্রান্ত যে তথ্যগুলো এখনো পর্যন্ত পেয়েছি আমরা, 1 নম্বর টেন্ডার দুর্নীতি, চিকিৎসার বর্জ্য পাচার, সেই সংক্রান্ত টেন্ডার হতো, কোথায় যাবে কি যাবে, সেখানে নাকি বড়সড় ঘোটালা করেছিলেন সন্দীপ ঘোষ। এমনকি বিদেশে, বাংলাদেশে চিকিৎসার বর্জ্য পাচার করা হতো, সেই বর্জ্য পাচার করার ক্ষেত্রেও কিন্তু
কোটি কোটি টাকার লেনদেন হতো, যার সঙ্গে এই অভিযুক্ত চিকিৎসক সন্দীপ ঘোষ জড়িত রয়েছে। এবং এর আগেও তিনি কিন্তু কেন্দ্রীয় এজেন্সির র্যাডারে এসেছিলেন, আসেননি তা নয়। এছাড়াও হাসপাতালের সামনে বেআইনি পার্কিং, অনুমতি ছাড়াই স্টল, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু তার নাম জড়িয়ে যায়। হাসপাতালে লাগাম ছাড়া তোলাবাজি চলতে এবং যে তোলাবাজির ক্ষেত্রে কাজে লাগানো হতো এই সঞ্জয় রায়ের মতো লোকজনকে, যাদেরকে সিভিক ভলেন্টিয়ার বানিয়ে এই ধরনের বেআইনি কাজগুলো মনিটরিং করার জন্য রাখা হয়েছিল, সেগুলো নাকি নিয়ন্ত্রণ করত এই সন্দীপ ঘোষ। চাইলেও তার সঙ্গে দেখা করা যেত না। হাসপাতালের কোনো নার্স, কোনো ডাক্তার তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, না হলে তার ঘরে ঢোকার এন্ট্রি পারমিশন পাওয়া যেত না। ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতো বাউন্সার, 10 থেকে 12 জন সিকিউরিটি গার্ড নিয়ে চলতো এই ছবি সন্দীপ ঘোষ। দালাল চক্রে মদত দেওয়ার অভিযোগ রয়েছে সিভিকদের দিয়ে। কে বেড পাবে, কার অপারেশন হবে, কে এমার্জেন্সিতে যাবে, কে আইসিইউতে বেড পাবে, সেই সমস্ত বিষয়ে নিয়ন্ত্রণ করতো নাকি সন্দীপ ঘোষ। এছাড়াও অঙ্গ পাচার, সেই ঘটনার সঙ্গেও নাকি যুক্ত। হাসপাতালে মধুচক্র অর্থাৎ সেক্স র্যাকেট, এত কিছু অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যে পুরো বিষয়টা সিস্টেম নিয়ন্ত্রণ করতো সন্দীপ ঘোষ। স্বাস্থ্য ভবন নাকি ছিল তার হাতের তালুর মধ্যে, যখন তখন তিনি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারতেন। পরপর দুবার বদলে নির্দেশ আসার পরও তিনি বহাল তবিয়তে আবারও ফিরে আসেন আরজি করে। আরজি করের প্রতি নাকি তার অদ্ভুত মোহ রয়েছে, কারণ এখান থেকে তিনি পাশ করেছেন। গোটা আরজি করকে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন এমন মনে করতেন তিনি, এই অভিযুক্ত চিকিৎসক। এত কিছু ঘটে গেছে, এরপরও মণিশঙ্কর বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় কার সঙ্গে কার বিরুদ্ধে রাস্তায় নেমে আজকে বিচার চাই বলছেন, আমরা প্রশ্ন তুলতে পারি না? এই এতগুলো ঘটনার পরও সন্দীপ ঘোষকে কেন আজ পর্যন্ত ডাকা হলো না, তলব করা হলো না? এইটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কে প্রশ্ন করবে? সরকার যখন চলে এবং সেই সরকারের কিছু যদি দুর্নীতি থাকে, কিছু অন্যায় থাকে এবং সরকার যদি নীতিভ্রষ্ট হয়, সেইগুলো বিরোধী দলনেতা বা বিরোধী দল বা সাধারণ মানুষ যারা মনে করবেন তারা যদি সেই বিরুদ্ধে সোচ্চার হয়, তবে একটা কনস্ট্রাকটিভ ডিসকাশন হয় এবং তবেই একটা সরকার ঠিকমতো চলতে পারে। সেটা তো খুব ভালো জিনিস, প্রশ্ন করার অধিকার তো আপনার আছে। আমার কথা হচ্ছে, বিরোধীদের কথা বলছি না, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি বলছি কেন বলছি, এইবার কথা হচ্ছে যে আমরা কিন্তু এতদিন ধরে যেটা আছি, 8 তারিখে ঘটনাটা ঘটেছে, 9 তারিখ থেকে শুধুমাত্র মেয়েটিকে নিয়ে ওনার বিচারটা যাতে হয় সেই প্রশ্নে কিন্তু আমরা খুব স্ট্রিক্ট ছিলাম, এখনো আছি। অভ্রর মতো যারা আরো এক্সপার্ট, যারা এক্সপার্ট আছে, তারা যেগুলো বলছিলেন সেগুলোকে মান্যতা দিয়েই কিন্তু হাইকোর্ট সিবিআই অর্ডারটা দিয়েছে। যেগুলো বলছিলেন যে একে অ্যারেস্ট করা হয়নি কেন, তলব করা হয়নি কেন, তিনি কেন পুলিশ কমিশনার মনে করেন যে সিবিআই বেটার কলকাতা পুলিশের থেকে? একটু বলতে দিন, 3 মিনিট বললো, কিছু বললেন না। আমাকে বলতে দিন। আপনি তো বলছেন, আমি প্রশ্ন করছি, আপনি বলছেন অভ্র মাঝখানে ঢোকেনি, অরিত্র ঢোকেনি, আমি উত্তর দিয়ে যাব, দুটো তিনটে প্রশ্ন আপনি বলেন যে সিবিআই তাহলে বেটার কলকাতা পুলিশের থেকে? তাহলে আমাকে এক্সপ্লেন করতে দিন একটু। আমি বলছি যে আমরা চাই একটি মেয়ের তার বিচার পাক, সেটা যে বেটার তার কাছেই যাবে। এইবার ঘটনাটা ঘটার পরে যে ঘটনাগুলো ঘটলো, মানে যেগুলো প্রশ্নগুলো এলো, তাতে আপনার আমার সবার মনে যে সন্দেহগুলো এসছে সেটার মানে একদম মানে তর্ক নেই সেই নিয়ে কোনো, যে হ্যাঁ সব তর্কগুলো এসছে। একটা মেয়ের এইভাবে মারা গেছে, তাতে একাধিক ব্যক্তি জড়িত, কেন আত্মহত্যার তত্ত্বটা বললো, কেন যিনি প্রধান একটা ইনস্টিটিউশনে তাকে কেন তলব করা হলো না, এটা তো জাস্টিফাইড কোশ্চেন। মানে এগুলো তো আমারও আপনার সবাই আছে, না না আমিও দাবি করছি একদম। এইবার আমি বলছি যে আপনি বলছেন যিনি ডাক্তারকে প্রশ্ন করলেন সেই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে, উনিও বলছেন বিচার চাই, উনিও বলছেন উনি সারা রাত খবর রেখেছেন, কিন্তু এর উত্তর কে দেবে? কেন উনি প্রমোশন দিলেন? ঠিকই তো বলছেন, কারণ বলছে আপনি যখন প্রশ্ন করছেন কেন পরের দিন তাকে তলব করা হলো না, আপনি যিনি ডাক্তারবাবুকে নিলেন তিনি বলছেন কেন ওকে আটক করা হলো না। সিবিআই কবে এইটা হাতে পেয়েছে আর কবে আটকটা করলো? 3-4 দিন তো হয়ে গেল, কেন করলো না? খুব ভুল কাজ করেছে। না কবে করলো? তার মানে আমার আমি শুনুন না, সিবিআই আটক করেনি, মারাত্মক কাজ করেছে। আরে দাদা, সিবিআই ইডি তো এটা ফালতু কাজ করেই, আপনারা তো ফালতু কাজ কেন? আমি তো মান্যতা দিই। আপনি মনে করেন ফালতু? পুলিশ কি করেছে? পুলিশ তো অন্যায় করেছে, ঠিকমতো তদন্ত করেনি বলে তো সিবিআইকে দিয়েছে। কিন্তু যেই ডাক্তার আপনারা আজকে মিছিল করলেন, খেলা হবে তা কার বিরুদ্ধে? পুলিশের বিরুদ্ধে। তৃণমূলের পুলিশ মন্ত্রী
আমি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী বক্তব্যটা হচ্ছে অসাধারণ। সিবিআই যেন এমন ভাবে তদন্ত করে আমরা ফাঁসি দেখতে চাই। আরে সিবিআই তদন্ত করতে হবে কেন? তদন্ত তো পুলিশ কেন করলো না? তদন্ত সেটা তো হাইকোর্ট বলে দিয়েছে ঠিক মতো করেনি, আপনি আমরা কাজ পরিষ্কার করছেন। হয়ে গেছে। কিন্তু যখন সিবিআই পেয়ে গেছে তাকে তো দেয়নি। আমি আপনাকে তিনি মমতা রবিবার বন্দ্যোপাধ্যায় পর্যন্ত চেয়েছিলেন, তো দেয়নি তো। কত বড় মানে ফাঁক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চের উপর থেকে একটা বাইট শোনাচ্ছে, আমার টিম রেডি করে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে বলেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে বলেনি। মুখ্যমন্ত্রী হিসেবে বলেনি, যখন স্পিকার থাকে, স্পিকার যখন ভোটে দাঁড়ায় তিনি জনগণের ওখানে ইয়ে করে। অসাধারণ। না নিশ্চয়ই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অসাধারণ দৃশ্য দেখছি আমরা। সংবিধানটা ভালো করে পড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে, তার একটা চিফ মিনিস্টার আইডেন্টিটি আছে। দুটো আইডেন্টিটিকে একসাথে ভুলিয়ে দেবেন না। কিন্তু আমার লাস্ট উত্তরটা এখন যেটা দেখা গেছে, মানে আপনি মণিশঙ্কর বাবু, আপনি স্বামী হিসেবে এক মণিশঙ্কর আর বাবা হিসেবে এক মণিশঙ্কর। আমি আইনজীবী যখন একরকম, আমি আলাদা রকম একরকম, আমি কোর্টে দাঁড়াবো সন্দীপ ঘোষ যখন প্রিন্সিপাল তখন একরকম, যখন ওই ইলিগাল পার্টিতে তোলা বলে তখন ভালো করে। আমার কথা হচ্ছে বায়োওয়েস গুলো করে সুরক্ষা বিক্রি করে তখন অন্যরকম। এক সেকেন্ড অরিত্রর কাছে আসবো, অরিত্রর কাছে আসবো। আমি আপনি শেষ কথা মমতা বলে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন ফাঁসির পক্ষে তিনি সওয়াল করে কি বলেছেন একবার শোনাও টিম। আমি আসছি। জনগণ যে আন্দোলনটা প্রথম দিন ডে 1 থেকে আমি বলে আসছি, দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। ঘটনা ঘটেছে কবে? শুক্রবার। আমি তখন ঝাড়গ্রামে ছিলাম। তার বাবা মার সাথে আমাকে কথা বলিয়ে দিল। আমি বাবা মাকে কথা দিলাম এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয়, কলকাতা পুলিশ তাই করবে। সারা রাত ওরা ঘুমায়নি, কারণ রাত 2টো পর্যন্ত আমি ওদের সাথে কন্ট্যাক্ট রেখেছিলাম। নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার ফাঁসি হোক। নির্যাতিতার না, সরি, এটা আমার মুখ দিয়ে ভুল বেরিয়েছে, আমি উইথড্র করছি। নির্যাতিতার মানে ধর্ষিতাদের ফাঁসি হোক, দোষীদের ফাঁসি হোক, খুনিদের ফাঁসি হোক। ওই যে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, আবার বলতে গিয়ে নির্যাতিতার ফাঁসি হোক বলে ফেলেছিলেন, আবার সেটাকে উইথড্র করেছেন। আমার প্রশ্ন অরিত্র, যে এই ধরনের ফাঁসি চাই বলার পর তিনি বলছেন সারা রাত তিনি খবর নিয়েছেন, সারা রাত তিনি প্রতি সেকেন্ডে ফোন করেছেন, খবর নিয়েছেন। ঘটনা ঘটেছে আজকে এতদিন আগে, পুলিশ নাকি 90% কাজ করে ফেলেছেন। যদি সারা রাত তিনি খবর নিয়ে থাকেন, আমার প্রশ্ন মাননীয় আপনাকে, আপনি আপনার বিরুদ্ধে লড়াই করছেন, বাড়ির সামনে দাঁড়িয়ে আয়নাটা দেখুন, আয়না দেখে লড়াই করুন, কোনো আপত্তি নেই। রাস্তায় নেমে লড়াই করছেন, তাই প্রশ্নগুলো শুনতে হবে আপনাকে। সারা রাত ধরে যদি খবর নিয়ে থাকেন, তাহলে কেন 3 থেকে 4 ঘন্টা ওই অভয়ার বাবা মাকে বসে থাকতে হলো? কেন তার মেয়ের দেহটাকে দেখতে দেওয়া হলো না? কেন পুলিশ দেহটা নিয়ে হাইজ্যাক করে চলে গেল? কেন পোস্টমর্টেম রিপোর্ট সামনে নিয়ে আসা হলো না? কেন সিসিটিভি ফুটেজ সামনে নিয়ে আসা হলো না? সিবিআই এর হাতে আসার আগে পর্যন্ত পুলিশ কেন শুধুমাত্র বলে গেল যে দোষী একজনই, যেখানে 151 গ্রাম ফ্লুইড পাওয়া যায়, যেটা কোনোভাবে কোনো একজন পুরুষের পক্ষে করা সম্ভব নয়। আজকে আপনারা বলছেন দোষীদের সাজা চাই, মানে আপনারাও জানতেন দোষী একজন নয়। এত বড় নাটক, আর তারপর বলা এখন নাটক নয় ফাঁসি চাই। এতদিন ধরে নাটক করার পর অরিত্রের কাছে আসবো, তবে অরিত্র তার আগে একটা অডিও শোনাতেই চাই আমি। নাটক নিয়ে কথা বলছি না আমরা, যেখানে সন্দেশখালীতে নাটক দেখেন শাসক দল, সব জায়গায় নাটক দেখেন। আজকে আপনাদেরকে একটা নাটক এবং নাটক দেখাতে গিয়ে মারাত্মক ভুল, যাতে গ্রেপ্তারও হয়ে যেতে পারেন রচনা, সেরকম একটা নমুনা দেখাই। দেখুন, আজকে আমাদের কলকাতা শহরের আর্চিকরের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভাষায় প্রকাশ করা যায় না, মুখে আনা যায় না যা ঘটেছে। আমরা প্রতিবাদের সুর তুলেছি, আমরা আওয়াজ তুলেছি, আমরা রাস্তায় হাঁটছি, আমি আপনাদের সাথে আছি। এই রকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষের আগে কোথাও উঠেছে। সাবাস সেই জন্য সব মহিলাদেরকে আমি স্যালিউট জানাচ্ছি। তাই জন্য এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায়। এই আওয়াজটা তুলে রাখবেন, বাবা মা যেন সুবিচার পায়, দোষী যেন শাস্তি পায়। এই আওয়াজটা তুলে রাখবেন। আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। এটা কি ধরনের সমবেদনা অরিত্র?
একটু আগে যদি ভিডিওটা আরো আগে থেকে দেখে উনি কেঁদে ফেলেছিলেন। উনি বলছেন যে আমি গাড়ি করে যাই আর যে সমস্ত মেয়েরা রাস্তায় একা একা যায় বলে ঝরঝর করে কাঁদতে শুরু করে দিয়েছিলেন। আর তারপর নিজেতে তার নামটাও বলে ফেললেন, যেটা সন্দীপ ঘোষ করেছিলেন। এটা সমবেদনা না অসম্মান? এটা নাটক নাকি এটা ভেতর থেকে প্রতিবাদ? কোনটা অরিত্র? না দেখুন, ওনাকে হয়তো এখন কেউ ওই একটি বিখ্যাত নন ফিকশন শোয়ে এবার বলো বলতে বলেছেন, তার জন্য উনি এখন বলেছেন। এতদিন উনি ঘুমিয়েছিলেন। এবার উনি কোথায় দাঁড়িয়ে কাঁদবেন, কার ফাঁসি চাইবেন, কি চাইবেন আমি জানি না। আমি ওনাকে অনুরোধ করব এই কান্নাটা ঘরে বসে না কেঁদে কালীঘাটে গিয়ে কাঁদুন একজনের বাড়িতে যিনি এটা অপারেট করছেন। এবং আজকে রাজনৈতিক ইতিহাসে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, এটা একটা ল্যান্ডমার্ক ঘটনা যে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এবং বিরোধিতা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে একটা অদ্ভুত একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এবারে দেখুন, আমি জানি না যে এই সোশ্যাল মিডিয়াতে অনেক ক্রিয়েটাররা বিভিন্ন রকম তথ্য দিচ্ছিলেন, কোথাও ফলস ইনফরমেশান বা ফেক নিউজ ছড়িয়ে যাওয়ার জন্য লালবাজারে নাকি মাঝে মধ্যেই তাদেরকে এমন বিভিন্ন থানাতেই ডাকা হচ্ছে। তা মুখ্যমন্ত্রীকে সামন করা হবে না? মুখ্যমন্ত্রী তো এক এক রকম বয়ান দিচ্ছেন। আচ্ছা, এই সন্দীপ ঘোষ বাবুকে সামন করা হবে না? তিনি তো মানে প্রেসের সামনে এসে একেবারে ঢাকঢোল পিটিয়ে ধর্ষিতার নাম 7 থেকে 8 বার রিপিট করেছে। রচনাকে সামন করা উচিত একই দোষে। এইবার ঘটনা হচ্ছে যে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আপনাদের কাছে কিছুক্ষণে একটা ইনপুট চলে আসবে, হয়তো এসেও গেছে, যে সিবিআই এর কাছে অলরেডি পরিবার স্বীকার করে ফেলেছেন যে হাসপাতালে একজন নয়, এই মৃত্যুর পিছনে সন্দেহভাজন একাধিক ইন্টার্ন এবং স্টাফ তারা জড়িত রয়েছে। তার মানে ঘটনাটা দাঁড়ালো যে একটা ভাইরাল অডিও ক্লিপ কিছুদিন ধরে ইন্টারনেটে ঘোরাঘুরি করছিল, আমরা উইদাউট ফরেন্সিক ভেরিফিকেশন অ্যাকসেপ্ট করছিলাম না, কিন্তু আজকে তার আংশিক সত্যতা খানিকটা শিলমোহর পড়ে গেল যে আমরা যেটাকে ধর্ষণ বলে একটা ক্লাসিফিকেশনের মধ্যে ধরছি, আসলে এটা ধর্ষণ নয়, এটা রাজনৈতিক হত্যা। এমন কোনো র্যাকেটের তথ্য এই ম্যাডাম জানতে পেরে গেছিলেন বা এমন কিছু এনার কাছে ইনফরমেশন ছিল যেইটা ফাঁস হয়ে গেলে অনেক বাঘা লোকজনরা গ্রেফতার হয়ে যেতে পারতেন এবং প্রমাণ লোপাট করে দেওয়া, যেটা অনারেবল চিফ মিনিস্টার বলছেন যে নির্যাতিতার ফাঁসি চাই। এবং একটা ইম্পর্টেন্ট কথা আপনাকে বলবো, একদম লাস্ট একটা বাক্য খুব সিগনিফিকেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সিবিআই তদন্ত চাই, আমাদের কিছু লুকোনোর নেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষা দুর্নীতিতে কি লুকোনোর ছিল? তখন আটকেছিলেন কেন? তার মানে লুকোনোর নেই একটাই কারণে, গুরুত্বপূর্ণ এভিডেন্স নষ্ট করেছেন, সব দেহটা তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছেন, ফরেনসিক যাতে না করা যায়, অ্যাডভান্স লেভেল ফরেনসিক যাতে না করা যায়, পোস্টমর্টম যাতে চ্যালেঞ্জ না করা যায়, সেই জন্য বডিটা পুড়িয়ে দিয়েছেন, তথ্য লোপাট করছেন এবং ক্রমাগত তদন্তকে ম্যানিপুলেট করছেন। আমি অনুরোধ করব কলকাতা পুলিশকে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে সামন করা হোক। বারবার তিনি বয়ান চেঞ্জ করছেন। মাথা নিঃসন্দেহে আরো বড় মাথা আছে, আরো বড় মাথা আছে 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 এখানে কোনো দ্বিধা দ্বন্দ্বের জায়গা নেই। এর পরের সামনটা কাকে? এই প্রশ্ন নিয়ে শেষ করলাম। প্রত্যেককে ধন্যবাদ জানাই। এটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।